সবাই কেমন আছো? আজকের এই থার্ড ক্লাসে আমরা জিওগ্রাফিক্যাল থট নিয়ে কথা বলবো এবং প্রথম ক্লাসে থটের জিওগ্রাফির সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি যে ছেলেমেয়েরা 3 বছর পাস আউট করার পরেও ঠিকঠাক জিওগ্রাফির সংজ্ঞা দিতে পারে না। তো সেখান থেকে মনে হয়েছে যে থটের ক্লাস জিওগ্রাফি কাকে বলে সেটা থেকেই শুরু হোক। এবং আজকের ক্লাসে আলোচনা করার পূর্বে আমি আগে একটা কথা পরিষ্কার করে দিতে চাই যে জিওগ্রাফিক্যাল থটের যে কোনো আলোচনাই কিন্তু একটা সময়কে নির্দেশ করে এবং তাই এই আলোচনাটা যখন আমরা জিওগ্রাফির আলোচনার পর্বটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করব। যেমন দেখো এখানে আমি 4টে ভাগে ভাগ করেছি আমাদের টোটাল জিওগ্রাফির যে পর্বটা, একটা অ্যানসিয়েন্ট, মেডিভিয়াল, এজ অফ ডিসকভারিজ অ্যান্ড এক্সপ্লোরেশন অ্যান্ড লাস্ট মডার্ন এজ। তো বিভিন্ন সময়ে কিন্তু ভূগোলের সংজ্ঞা কিন্তু চেঞ্জ হয়েছে। তার কারণ যখন যেই মুহূর্তে যেই ধরনের মতবাদ পৃথিবীতে এসেছে এবং সেটা পপুলারিটি পেয়েছে, সাথে সাথে কিন্তু ভূগোলের আলোচনার মধ্যেও সেটা এসে গেছে এবং ফলে ভূগোলের আলোচনাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো দেখো, বিষয়গত বৈচিত্র্যের মতো জিওগ্রাফির ডেফিনেশনও কিন্তু খুব বৈচিত্র্যময় এবং আমরা জানি যে এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং ইন ফিউচার সেটা আরও বেশি চেঞ্জ হবে। গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেছিলেন এবং যার প্রথাগত অর্থ ছিল যে পৃথিবী পৃষ্ঠের বর্ণনা করা। প্রশ্নটা এইখানেই যে আমি কি বর্ণনা করব, এবং যত বিতর্ক কিন্তু এটা নিয়ে। তো খেয়াল করে দেখবে যে বিশেষত যারা নন জিওগ্রাফি থেকে আসে বা অন্যান্য সাবজেক্টের লোক যারা, তাদের কাছে জিওগ্রাফি মানে হচ্ছে বন্টন, অবস্থান, যে অমুক পাহাড়টি কোথায় অবস্থিত, অমুক মালভূমিটি কোথায় অবস্থিত, সর্বোচ্চ স্থান কোনটা, বা দীর্ঘতম স্থান বা দীর্ঘতম উচ্চতম, এই সমস্ত আলোচনাগুলোই তাদের কাছে প্রাধান্য পায়। ফলে যেটা হয়ে গেছে দেখবে আমাদের স্কুল লেভেলেও আমরা এই বন্টন নিয়ে বা এরিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে খুব কথা বলি। ফলে আমাদের কাছে ভূগোলটা অনেকটা যে কোথায়, এটা জানাটাই আমাদের কাছে মেন ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। ফলে কি হয়েছে না, সাধারণ মানুষের কাছে জিওগ্রাফি মানে বেসিক্যালি বন্টন, কোনো একটা জিনিসের বন্টন বা অবস্থান। কিন্তু ভাবো, আমার শরীরে কোথায় হার্ট আছে আমি যদি সেটা জানি, তাহলে কি আমি হার্ট সার্জন হয়ে যেতে পারবো? ঠিক একই রকমভাবে জিওগ্রাফিও কিন্তু শুধুমাত্র কোথায় অবস্থান করছে জানলেই জিওগ্রাফার হওয়া যায় না। যেমন ধরো ছোটো একটা উদাহরণ দিই, ধরো আমাদের হিমালয় পর্বতমালা সারা পৃথিবীর সাপেক্ষে এর একটা অবস্থান রয়েছে, আমরা সেটা জানি। বা ধরো এভারেস্ট কোন জায়গায় অবস্থান করছে। তো কোন জায়গায় অবস্থান করছে অর্থাৎ হোয়ার, এটাই কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছে ম্যাটার করে। বাট দিস ইজ নট আর রিয়েল জিওগ্রাফি। আমাকে এর সাথে যেটা জানতে হবে যে এটা কেন ওখানে, হিমালয় পর্বত বা এভারেস্ট কেন ওখানে, এটা কিভাবে তৈরি হয়েছে, হাউ, এটা কবে তৈরি হয়েছে, হোয়েন। তো অনেকগুলো WH কোয়েশ্চেন মিলে কিন্তু হচ্ছে আমাদের জিওগ্রাফি। তো জিওগ্রাফাররা কিন্তু কোয়েশ্চেন করে এই ধরনের এবং তার উত্তর খোঁজার চেষ্টা করে। আমি যেটা একটু আগে বললাম যে আমরা আলোচনাটা করবো বিভিন্ন পর্ব ভাগ করে করে। তো বিষয় হিসাবে জিওগ্রাফি কিন্তু বেশ প্রাচীন এবং সভ্যতার বহু শুরু থেকেই কিন্তু এই সাবজেক্টটা আলোচিত হয়ে আসছে, যদিও তখন এটা জিওগ্রাফি হিসেবে চিহ্নিত হয়নি। যেটা হয়েছিল তখন সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে একটা ব্যাখ্যা বা বর্ণনা, এই দিয়েই আমাদের জিওগ্রাফির সূত্রপাত। পরবর্তীকালে এটা নেচার সায়েন্স বা ন্যাচারাল সায়েন্সের অন্তর্গত হিসেবে আলোচনা হতো। পরবর্তীকালে আস্তে আস্তে এটা একটা ডিসিপ্লিনে রূপান্তরিত হয়েছে এবং প্রাচীনকালে যেটা হতো যে কোনো একটা ঘটনার বেসিক্যালি বর্ণনা বা একটা ডেসক্রিপশান নিয়ে আলোচনা করা হতো। ঠিক আছে? এবং সেখানে কিন্তু খুব একটা তার ব্যাখ্যায় দেওয়া হতো না। কীরকম ধরো উদাহরণ দিচ্ছি, ধরো প্রাচীনকালে বিভিন্ন পর্যটক এক দেশ থেকে অন্য দেশে গেছেন, তারা সেখানে গিয়ে দেখেছে এবং সেটা লিপিবদ্ধ করে গেছে। ধরো কেউ একজন ভারতে এসেছে, গাঙ্গেয় সমভূমিতে এসেছে, এসে দেখেছে এখানে মানুষ বসবাস করে, সে লিখে গেছে। কিন্তু সে এটা কখনো ব্যাখ্যা করে যায়নি যে মানুষ এখানেই কেন এভাবে বসবাস করে, এখানেই কেন চাষবাসটা এরকম হয়েছে, অন্য জায়গায় কেন অন্যরকম। তো এটা কিন্তু তখন খুব একটা ম্যাটার করেনি এবং তারা সেটা নিয়ে জানার মতন পরিস্থিতিও ছিল না সে সময়। ফলে কি হয়েছে, জিওগ্রাফিটা এই সময় কিন্তু মূলত ডেসক্রিপশন বা বর্ণনাই ছিল। পরবর্তীকালে যেটা হয়েছে যে এই ডেসক্রিপশন থেকেই কিন্তু ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করা শুরু হয়েছে, অর্থাৎ জিওগ্রাফি কিন্তু আস্তে আস্তে আরও বেশি ডিটেলসের দিকে গেছে। তো প্রাচীনকালের আমি যদি ভূগোলের কথা ধরি, যে এই সময়ের মধ্যে মূলত গ্রিক, রোমান, ভারতীয় এবং
চাইনিজদের কিছু ক্ষেত্রে অবদান লক্ষ্য করা যায়। তো এদের মধ্যে যেমন স্ট্র্যাবো, এনার মতে ভূগোল আমাদের শেখায় পৃথিবীর জল ও স্থলের সমস্ত জীব সম্পর্কে এবং পৃথিবীর বৈশিষ্ট্যগুলিকে। অর্থাৎ দেখো এখানে দুটো বিষয় কিন্তু ক্লিয়ার, যে পৃথিবী ভূগোলের আলোচনায় দুটো বিষয় থাকবে, একটা হচ্ছে প্রকৃতি, একটা হচ্ছে মানুষ। প্রকৃতি মানে হচ্ছে পৃথিবীর যে সমস্ত প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে, ভূপ্রকৃতি, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ এইসব, এবং তার সাথে হচ্ছে মানুষ। এই একই রকমের একটা জিনিস সংজ্ঞা দেখো টলেমির আলোচনাতেও পাওয়া যায়, ঠিক আছে। কারণ টলেমি ওই সময়কারী সমসাময়িক একজন জিওগ্রাফার এবং খুব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ভূগোলের ক্ষেত্রে তার। তো উনিও কিন্তু মহাবিশ্বের মধ্যে পৃথিবীকে এক ঝলক দেখার কথা বলেছেন, অর্থাৎ পৃথিবীর সামগ্রিক আলোচনাই হচ্ছে এখানে ভূগোল। তো এই পর্বে যেটা হয়েছিল যে দেখো এখানে আমি হলুদ কালারে দিয়ে রেখেছি যে কোরোলজি। তো এনাদের আলোচনা থেকে কিন্তু কোরোলজি বা ক্ষেত্রবহুত্বের বিজ্ঞান হিসাবে কিন্তু ভূগোল আত্মপ্রকাশ করেছে। ব্যাপারটা কীরকম দেখো, যে আমরা কিন্তু এখন যে কোনো আলোচনা পৃথিবীকে কয়েকটা খণ্ডে খণ্ডে ভাগ করি, যেগুলোকে আমরা বলি অঞ্চল। একটা অঞ্চলের সাপেক্ষে তার আলোচনা চালাই, তার ভূপ্রকৃতি, তার নদ-নদী, তার স্বাভাবিক উদ্ভিদ, তার মানুষ, তার পপুলেশন ইত্যাদি। তো এই যে ক্ষেত্রবহুত্ব বা কোরোলজির কনসেপ্ট, এটা কিন্তু প্রাচীনকাল থেকে মোটামুটিভাবে আমাদের কাছে এস্টাবলিশ হয়ে এসেছে। এবং যদি আমরা এই সময়কার ভূগোলের মূল আলোচনাটা দেখি, সেটা ছিল মূলত কিন্তু ডেসক্রিপশন বা বর্ণনা। এবার দেখো আমি একটু আগে এটা বললাম যে এই সময়ের মধ্যেই কিন্তু ফিক্সড হয়ে গেছে যে ভূগোল কী নিয়ে আলোচনা করবে। একদিকে হচ্ছে প্রকৃতি বা পৃথিবীর প্রাকৃতিক অবস্থা, 2 নম্বর হচ্ছে মানুষ। এবং এইখানেতেই দ্বন্দ্ব যে ভূগোল অ্যাকচুয়ালি কী আলোচনা করবে, প্রকৃতি নিয়ে শুধুমাত্র করবে না মানুষ নিয়ে করবে, নাকি দুটোকে মিশিয়ে, যে প্রকৃতি এবং মানুষের মেলবন্ধনের ফলে সৃষ্টি হওয়া একটা রূপ, যেমন ধর এখানে একটা আরবান এরিয়া দেওয়া আছে, ঠিক আছে। তো আলোচনাটা ঠিক কোন দিকে যাবে। তো এরপর দেখো মধ্যযুগের কথায় আমি যদি আসি, এখানে কিন্তু মোটামুটি ভূগোল আস্তে আস্তে একটা সাবজেক্টের দিকে এগোচ্ছে, এবং এক্ষেত্রে ভ্যালেনিয়াসের অবদান খুব উল্লেখযোগ্য। কারণ ভূগোলের প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার পেছনে ভ্যালেনিয়াসের অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তখন এর সংজ্ঞা থেকে যেটা আমরা দেখতে পাই যে কতগুলো জিনিস ওনার সংজ্ঞা থেকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যে একটা হচ্ছে উনি বেসিক্যালি হিউম্যান জিওগ্রাফির কথা বলেননি, উনি প্রাকৃতিক জিওগ্রাফির কথাই বলেছেন, এবং হিউম্যান জিওগ্রাফিটাকে উনি একটু অ্যাভয়েড করেছেন। আর 2 নম্বর যেটা ছিল না, উনি কসমোলজি অর্থাৎ মহাকাশ বা জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত আলোচনাকে প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ কিনা গ্রহ নক্ষত্রের অবস্থান, জোয়ার ভাটা, সূর্য, চন্দ্র ইত্যাদি। এই সময়গুলো ওনার আলোচনায় খুব প্রাধান্য পেয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে ওইগুলো খুবই ফ্লারিশ করেছিল। আর 2 নম্বর হচ্ছে উনি ওনার আলোচনা থেকে যেটা পাওয়া যায় যে বর্ণনার পরিবর্তে কিন্তু ব্যাখ্যার একটা চেষ্টা দেওয়া হয়েছে, যে ইন্টারপ্রিটেশন করতে হবে, ডেসক্রিপশন নয়। সেটা কিন্তু ভ্যালেনিয়াসের একটা গুরুত্বপূর্ণ অবদান। এর থেকেও যেটা সব থেকে বড় অবদান ছিল, সেটা হচ্ছে ভূগোলের আলোচনায় আমরা কাকে বেশি প্রাধান্য দেবো, হিউম্যান সেন্ট্রিক কোনো আলোচনা নাকি না প্রাকৃতিক আলোচনাকে। না, ওনার আলোচনার বিষয়বস্তু ছিল মূলত প্রাকৃতিক, উনি হিউম্যান জিওগ্রাফিটাকে অ্যাভয়েড করেছিলেন। তো এই সময় থেকেই কিন্তু ভূগোলের একটা দ্বিচারিতা বা একটা মতবিরোধ শুরু হয়, যে ভূগোল কি প্রাকৃতিক না মানবিক। তো এটা কিন্তু ভ্যালেনিয়াসের অবদান, ঠিক আছে। এর পরবর্তী ক্ষেত্রে যদি দেখি আমরা, উনি হচ্ছেন আরেকজন উল্লেখযোগ্য জিওগ্রাফার, উনি হচ্ছেন কান্ট। তো কান্টের অবদান জিওগ্রাফিতে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, কারণ উনি ঠিক করে দিয়েছিলেন যে জিওগ্রাফির মেন আলোচনার কেন্দ্রবিন্দুটা কি হবে। ধরো আজ যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি জিওগ্রাফিতে কি পড়ো, একজন বোটানিস্ট বলতে পারে আমি গাছপালা নিয়ে পড়ি, একজন জিওলজিস্ট বলতে পারে আমি প্রাণী নিয়ে পড়াশোনা করি। তো একজন জিওগ্রাফার কি বলবে, সে কী নিয়ে আলোচনা করে। তো এটা কিন্তু কান্টের ডেসক্রিপশন বা কান্টের সংজ্ঞা থেকে কিন্তু পরিষ্কার হয়ে গেছিল। এবং এই কান্টের আগে অবধিও ভূগোল এবং ইতিহাসকে একসাথে দেখা হতো, অর্থাৎ একটাই সাবজেক্ট ছিল। উনি প্রথম হিস্ট্রি এবং জিওগ্রাফিকে আলাদা করেন। দেখো আমি এখানে একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করেছি। ধরো এটা ABCD হিসাবে আমি 4টে জায়গার কথা বলেছি। ধরো আমি ভারতবর্ষেই ধরলাম। ভারতবর্ষের 1947 থেকে 2000 সাল এই সময়ের পর্বে যদি আমি ঘটনাগুলি আলোচনা করতে চাই, সেটা মেন তার কনসেন্ট্রেশন হচ্ছে টাইমের উপরে, এবং সেটা হচ্ছে হিস্ট্রি। অর্থাৎ হিস্ট্রি তার আলোচনাটাকে করবে টাইম বেসিসে। আর জিওগ্রাফি কী করবে না, বিভিন্ন স্পেস, ধরো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো, তো তাদের রাজ্যগুলোর মধ্যে হচ্ছে আমি এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কীরকম। তো এখানে স্পেস হচ্ছে রাজ্য, এবং
আলোচনাটা হচ্ছে রাজ্য বেসিসে, দ্যাট ইজ জিওগ্রাফির আলোচনা, যে স্পেস। তো আমরা এটা বলতেই পারি যে আজকের যে সমস্ত আলোচনা আমরা ভূগোলে করি, দেখবে খেয়াল করে সবগুলোই কিন্তু স্পেস। এখনকার ভাষায় হচ্ছে অঞ্চল কেন্দ্রিক। ধরো আমি বলছি গাঙ্গেয় সমভূমি অঞ্চল, হলদিয়া শিল্পাঞ্চল। তো আমরা কিন্তু যে অঞ্চলে অঞ্চলে ভাগ করছি, তো এই কনসেপ্টটা কিন্তু কান্টের অবদান, কান্টের আলোচনা থেকে কিন্তু আমরা এটা পেয়েছি। এরপর আমরা এসে যাব মডার্ন এজে। তো মডার্ন এজের শুরুটাও কিন্তু মোটামুটি জার্মানিতেই হয়েছিল, এবং সেটা আমাদের বিভিন্ন জায়গায় পড়িও দেখবে যে আধুনিক ভূগোলের জয়যাত্রা শুরু হয় হামবোল্ট এবং রিটারের হাত ধরে। তো হামবোল্টের যদি আমরা সংজ্ঞাটা দেখি, যে দুজনেই কিন্তু সংজ্ঞা হিসেবে ভূমণ্ডলের সার্বিক ঐক্যের কথা বলেছেন। কাদের সাথে ঐক্য? না, ধরো ভূমণ্ডলের বিভিন্ন বিষয়, ধরো জলভাগ, স্থলভাগ, বায়ুমণ্ডল, তার সাথে হচ্ছে মানুষ। তো এদের মধ্যে একটা সামগ্রিক যে ঐক্য তৈরি হয়, সেই ঐক্যের কথা বলেছেন এনারা দুজনেই। যদিও এদের মধ্যে হামবোল্ট ছিলেন একটু ফিজিক্যাল জিওগ্রাফি ঘেঁষা, এবং রিটার্ড ছিলেন একটু সোশ্যাল বা একটু নন ফিজিক্যাল ঘেঁষা। তো এদের দুজনের মধ্যেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, যে একটা ঐক্যের কথা বলা হয়েছে, যে বিভিন্ন আইটেমগুলোর মধ্যে একটা রিলেশন খোঁজার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, এবং এই দুজনের আলোচনার পরবর্তী কালেই কিন্তু বা পর থেকেই কিন্তু বিভিন্ন দেশের যারা পণ্ডিত তারা ভাবতে শুরু করলেন যে জিওগ্রাফি হচ্ছে মাদার সায়েন্স, সায়েন্স অফ অল মাদার, মাদার অফ অল সায়েন্সেস। সেটা কীরকম? ধরো একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি। ধরো কোনো একজন পর্যটক বা কোনো একটা জায়গায় গিয়ে উনি দেখছেন যে এক ধরনের কৃষিকার্য হয়। ধরো আমি বলছি ঝুম চাষ। তো ঝুম চাষ যেখানে হয়, তো উনি দেখেছেন তো এটা কেন হয় না, উনি কাজ করতে গিয়ে দেখলেন যে এখানকার ভূপ্রকৃতি, এখানকার জলবায়ু, এখানকার স্বাভাবিক উদ্ভিদ, এখানকার মৃত্তিকা, এখানকার কালচার, এই সবগুলোকে মিলিয়েই কিন্তু হচ্ছে ওই জায়গায় ঝুম চাষ। তো কেন হয় উনি যখন আলোচনা করতে যাচ্ছেন যে জলবায়ুগত কী ব্যাপারগুলো আছে দেখতে হবে। তো মাপতে মাপতে এক সময় কি দেখলেন আলাদা একটা ডিসিপ্লিন তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে ক্লাইমেটোলজি। ভূপ্রকৃতিটার ওই জায়গার ভূপ্রকৃতি আলোচনা করতে করতে একটা নতুন ডিসিপ্লিন চালু হয়ে গেল, জিওমরফোলজি। এভাবেই একাধিক সাবজেক্টে শুরু হয়েছে জিওগ্রাফির হাত ধরে। তো এই জন্য জিওগ্রাফিকে বলা হয় মাদার অফ অল সায়েন্সেস, এবং এটা হামবোল্ট ও রিটারের পরবর্তীকাল থেকে কিন্তু মোটামুটি জনপ্রিয়তা লাভ করে, এবং অধিকাংশ শিক্ষাবিদ যারা তারা এটা মেনে নেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মডার্ন ফেজ, আমরা এটা মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তার পরবর্তীকালে কথা বলবো, কারণ আধুনিক ভূগোলের যেটা আমরা এখন পড়াশোনা করি তার ম্যাক্সিমামটাই শুরু হয়েছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী কাল থেকে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে অনেক কিছু পাল্টে দিয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে একাডেমিক লাইনের যে সমস্ত সাবজেক্ট আমরা পড়ি, সাবজেক্টে কী পড়বো, কীভাবে পড়বো, সেটাও কিন্তু ঠিক হয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। তো দেখো এখানে হাডসনের একটা সংজ্ঞা দেওয়া আছে। হাডসন এই শতাব্দীর একজন খুব উল্লেখযোগ্য জিওগ্রাফার, এবং ওনার মতে ভূগোলের কাজ হলো ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রের নির্ভুল, নিয়মবিন্যস্ত ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা ও বর্ণনা দেওয়া। অর্থাৎ দেখো হাডসনের এই সংজ্ঞায় কিন্তু ভূগোলে একটা ভাবলেখী চিন্তাধারা বা একটা ইডিওগ্রাফিক কনসেপ্ট লক্ষ্য করা যায়। সেটা কীরকম না, আমি যে বৈচিত্র্যময় আলোচনাগুলো করব কার ভিত্তিতে করব? আমরা পৃথিবীকে বিভিন্ন খণ্ডে ভাগ করবো, যাদেরকে আমরা নাম দেবো রিজিয়ন এবং বা অঞ্চল। এই অঞ্চলগুলোর উপর ভিত্তি করে আমরা ওই জায়গার বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, পপুলেশন, কালচার ইত্যাদি জিনিসগুলো ব্যাখ্যা করব। দ্যাট ইজ রিজিওনাল কনসেপ্ট। এটা কিন্তু হাডসনের আলোচনা থেকে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছিল। ঠিক এনার সমসাময়িক আরেকজন ছিলেন হচ্ছে স্কিফার। ওনার আলোচনাও ভূগোলকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, হয়তো হাডসনের থেকেও বেশি। তো উনি যেটা বলেছিলেন স্কিফারের মতে, যে সম্পূর্ণ এক ধরনের উল্টো, মানে হাডসনের প্রায় বিরোধী একটা সংজ্ঞা দিয়েছিলেন, যে ভূপৃষ্ঠে বিশেষ বিশেষ বিষয়ের দৈশিক বন্টন সংক্রান্ত সূত্র গড়ে তোলে এমন বিজ্ঞান হিসাবে ভূগোলকে দেখতে হবে, এবং সেক্ষেত্রে এই চিন্তাধারা অনেকটা নিয়ম স্থাপনকারী বা নোমোথেটিক, যেটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে সিস্টেমেটিক জিওগ্রাফি নামে বলবো। ধরো আমি দুটো উদাহরণ দিয়ে বলছি। ধরো সাপোজ আমি বললাম যে হাডসনের ক্ষেত্রে আমি এটা আবার যাই, ধরো গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, যেমন আমরা সুন্দরবন অঞ্চলে যদি কথা বলি, সুন্দরবনের ভূপ্রকৃতি আমরা আলোচনা করবো, ড্রেনেজ সিস্টেম, সয়েল, ভেজিটেশন, পপুলেশন, ইকোনমি, কালচার ইত্যাদি হাজারো বিষয় নিয়ে আলোচনা করবো, এবং সেটা একটা অঞ্চলের ভিত্তিতে হবে। হাডসনের ক্ষেত্রে, স্কিফারের ক্ষেত্রে যে সিস্টেমেটিক জিওগ্রাফি, উনি বলেছিলেন যে না, ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, বিভিন্ন মহাদেশগুলোর নাম লেখা আছে, বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া আছে জিওলজি, জিওমরফোলজি হিসাবে। ধরো আমি ক্লাইমেট আলোচনা করবো, সারা পৃথিবীর ক্লাইমেট নিয়ে আলোচনা করবো।
এবং এখান থেকে কী করবো, একটা নিয়ম বা সূত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করব, যেটা কিনা পৃথিবীর সর্বত্র অ্যাপ্লিকেবল হবে। ধরো আমি উদাহরণ দিই, ধরো কোপেনহেগেন ক্লাসিফিকেশন। তো কোপেনহেগেন ক্লাসিফিকেশন কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। তো এটা একটা মডেল। তো এই মডেল তৈরি করা বা সূত্র প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে জিওগ্রাফি, বিশেষ করে সিস্টেমেটিক জিওগ্রাফির কাজ হবে। এটা স্কিফারের বক্তব্য। ধরো আরও একটা এক্সাম্পল দিই। ধরো আমরা ডেভিসের ভূমিরূপ তত্ত্ব পড়েছি, যেখানে বলা হয়েছে যে একটা ভূমিরূপ সৃষ্টির পর থেকে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যৌবন পরিণত বার্ধক্য হয়ে আবার শেষ হয়ে যাবে, আবার একটা ভূমিরূপ স্টার্ট হবে। তো এইটা কিন্তু আফ্রিকার প্রেক্ষাপটে গবেষণা করে বানানো, কিন্তু আমরা পৃথিবীর সর্বত্র এটাকে অ্যাপ্লাই করি। তার মানে না, এটা একটা সূত্র যে ভূমিরূপ পরিবর্তিত হয় অ্যাজ এ লিভিং অর্গানিজম। তো এই যে একটা সূত্র প্রতিষ্ঠা করা গেল, এটা হচ্ছে সিস্টেমেটিক জিওগ্রাফির কাজ। এটা স্কিফার চালু করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে এটা খুব জনপ্রিয়তা লাভ করে। আরও পরবর্তীকালে যদি আমরা দেখি, যেমন ভূগোলের ক্ষেত্রে আলোচনায় যেমন অ্যাকারম্যান, উনি আরেকজন উল্লেখযোগ্য জিওগ্রাফার। তার মতে ভূগোল হলো ভূপৃষ্ঠে দৈশিক বন্টন ও দৈশিক সম্পর্কের সমীক্ষা। দৈশিক বন্টন মানে কি না, আমি যদি উদাহরণ দিই, যে ধরো সাপোজ ধান চাষ। তো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ধান চাষ হয়, বিভিন্ন রকমের ধান চাষ হয়। তো ধান চাষের ক্ষেত্রে তার দৈশিক বন্টন রয়েছে বিভিন্ন, এবং এদের মধ্যে একটা সম্পর্কও রয়েছে। সেই বিভিন্ন দেশের মধ্যে একটা সম্পর্ক আলোচনা করাটাও অ্যাকারম্যানের কাজ। অর্থাৎ আস্তে আস্তে আমরা ভূগোলের আলোচনা কিন্তু স্পেস, একটা স্থানের সাপেক্ষে হয়ে যাচ্ছে। তো বিংশ শতাব্দীর যে জিওগ্রাফি, সেখানে কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। যদিও অনেক জিওগ্রাফার আবার স্কিফারের মতো নিয়ম প্রতিষ্ঠা করা বা নিয়ম তৈরি করার বিরোধী ছিলেন। আবার ধরো পরবর্তী ক্ষেত্রে যেমন 1950-এর দশকে ধরো ওল্ডরিজ অ্যান্ড ইস্ট, তাদের গ্রন্থে ওনারা বলেছিলেন যে জিওগ্রাফি কনসার্নস ল্যান্ড অ্যান্ড ম্যান, খুব ক্লিয়ারভাবে, যে ভূমি এবং মানুষ। এখানে ভূমি মানে কিন্তু শুধুমাত্র সারফেস না, ভূমি মানে এখানে স্থলভাগ, জলভাগ, বায়ুমণ্ডল, সমস্ত কিছুর সাথে মানুষ, এটা নিয়ে আলোচনা করবে। এবং পরবর্তী ক্ষেত্রে আরও কয়েকজন জিওগ্রাফার দেখো এখানে আমি কথা বলেছি, যেমন হচ্ছে ডাডলে স্ট্যাম্প, পিটার হ্যাগেট প্রমুখ। তো এদের আলোচনাতেও কিন্তু জিওগ্রাফি আস্তে আস্তে একটা স্পেশাল সায়েন্স হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেছে। এবং এখনকার দিনে জিওগ্রাফিকে কিন্তু একটা স্পেশাল সায়েন্স হিসেবেই দেখানো হয়। যে আমার ম্যাপ ট্যাপ বানায় কার্টোগ্রাফিতে বা কম্পিউটারের সাহায্যে, আমরা কিন্তু ম্যাপে একটা স্পেশাল এক্সটেনশন বা কে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ স্পেসকে দেখানোর চেষ্টা করি। সেই জন্য জিওগ্রাফিকে এখন বলা হয় যে ইটস এ স্পেশাল সায়েন্স। এখন জিওগ্রাফির কে যদি আমরা তার আবিধানিক অর্থ দেখি, তাহলে বলা হয় যে জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ দ্য সারফেস অফ দ্য আর্থ অ্যান্ড ইটস ইনহ্যাবিটেন্টস। অর্থাৎ পৃথিবীর ভূগোল হলো পৃথিবীর সম্পর্কে আলোচনা এবং তার ইনহ্যাবিটেন্ট, অর্থাৎ তারপর যারা বসবাস করে, মানুষ বা অন্যান্য পশু পাখি বা উদ্ভিদ জগৎ। তো সমগ্রকে নিয়েই কিন্তু এখনকার জিওগ্রাফির সংজ্ঞা। তো এই সময়কার উল্লেখযোগ্য একজন ভৌগোলিক হলেন যে ডাডলে স্ট্যাম্প। তো ওনার আলোচনায় যদি আমরা দেখি, উনি ভূগোলের সংজ্ঞা দিয়েছিলেন এভাবে যে 1 নম্বর, ভূগোলে পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনা দেওয়া হয়। 2, ভূগোল পৃথিবী তথা মানুষের পরিস্থিতিসমূহের বিজ্ঞান। 3, ভূগোলে ভূপৃষ্ঠের বর্ণনা, এলাকাসমূহের সম্বন্ধ বিষয়ে আলোচনা করা হয়। দেখো এখানে কিন্তু প্রাকৃতিক ও মানবীয় বিষয়গুলি বিচ্ছিন্ন আলোচনার পাশাপাশি দুটি বিষয়ের মধ্যে সম্পর্কের কথাও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ মানুষ যেহেতু প্রাকৃতিক ও সাংস্কৃতিক উভয় পরিবেশের মধ্যে বসবাস করে, সেহেতু ভূগোলে এই দুই পরিবেশকেই সমীক্ষা করা হয়। যেমন কৃষিকাজ মানুষের সাংস্কৃতিক ছাপ, আবার কোনো জায়গার কৃষিকাজের ধরন ওই জায়গার ভূপ্রকৃতি ও জলবায়ুর সাথে কিন্তু খাপ খেয়ে গড়ে ওঠে। তাই কোনো জায়গার কৃষিকাজ আলোচনা করতে গেলে আমাদের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উভয় বিষয়কে আলোচনা করতে হবে। আবার পিটার হ্যাগেটের সংজ্ঞায় যদি দেখি আমরা, যে সেক্ষেত্রে কিন্তু এর প্রভাব কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়, যেটা তার মতে ভূগোল হলো সেই বিজ্ঞান যা ভূপৃষ্ঠে মানুষের পরিবেশের বাস্তুতন্ত্র বা ইকোলজিক্যাল সিস্টেম বা স্প্যাশিয়াল অ্যানালিসিস, তাদের গঠন ও পারস্পরিক ইন্টারাকশন এর সমীক্ষা করার কথা বলা হয়েছে। তো অর্থাৎ মানুষ ও পরিবেশের এই ইন্টারাকশনের ফলে প্রাকৃতিক পরিবেশের উপর তার প্রভাব পড়ে। ফলে ভূগোলের নানা বিষয়ের আলোচনায়
কিন্তু পরিবেশের একটা ছাপ পড়ে যায়। খেয়াল করে দেখো, এখন আমরা ভূগোলে যে সমস্ত বিষয় আলোচনা করি সেখানে কিন্তু আমরা পরিবেশের কথা ভাবি, যে এইটা করলে পরিবেশের কোনো খারাপ হবে কিনা বা ভালো হবে কিনা, পরিবেশকে বাঁচিয়ে কিভাবে কাজ করা যায়। তো এখন কিন্তু আমরা সব ক্ষেত্রেই কিন্তু পরিবেশকে নিয়ে আলোচনা করি। তো এখনের ভূগোলের সংজ্ঞায় কিন্তু ওই জন্য ইকোলজিক্যাল কনসেপ্ট বা ইকোলজিক্যাল হয়ে গেছে এখনকার ভূগোলের সংজ্ঞায়। দেখো, তো আবার ধরো যদি আমরা এখন সাম্প্রতিককালের ভৌগোলিক আলোচনায় যদি আমরা দেখি, তো এখন আমরা আবার দেখব যে মানবতাবাদী ঝোঁক লক্ষ্য করা যায়, অর্থাৎ কিনা এমন কিছু আলোচনা যা কিন্তু মানুষের সাথে বা মানুষের উন্নতিকল্পে ব্যবহার হবে এমন আলোচনাকেই আমরা প্রাধান্য দিই। হ্যাঁ, যেমন যেমন মানুষের যেমন যেমন উদাহরণ দিই, যে এখনকার যে কন্টেম্পোরারি ইস্যু যেগুলো আছে, যেমন ধরো প্রভার্টি, ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন হেলথ, চাইল্ড হেলথ, তারপর হচ্ছে তোমার অপুষ্টি, ম্যালনিউট্রিশন, তারপর হচ্ছে ধরো যুদ্ধ বা বিশ্বায়নের ফলে তার কী প্রভাব পড়েছে, ফেমিনিজম। আবার এখন যেটা আমরা খুব চলছে যে হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার নিয়ে একটা আলোচনা চলছে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন নিয়ে একটা আলোচনা চলছে। তো এই সবগুলোই হচ্ছে কন্টেম্পোরারি ইস্যু, যা কিন্তু ভূগোলে নতুন আমদানি হয়েছে ভূগোলের মধ্যে, এবং ফলে কি হয়েছে, এই ধরনের আলোচনাগুলো হওয়ার ফলে ভূগোলের কিন্তু গ্রহণযোগ্যতা সারা পৃথিবীতেই কিন্তু বেড়ে গেছে। তো আবার ধরো এখন ধরো সাপোজ তোমার ডিজিটাল রেভলিউশনের যুগ চলছে, তো আশা করাই যায় যে ভূগোলের আলোচনাতেও কিন্তু এই ধরনের রেভলিউশন বা ডিজিটাল যে কনসেপ্টগুলো কিন্তু ভূগোলও আস্তে আস্তে ইনক্লুড হয়ে যাবে। তো এই জন্যই কিন্তু ভূগোলকে বলা হয় একটা ডাইনামিক সাবজেক্ট, যে এটা রেগুলার চেঞ্জ হয়, এবং এই চেঞ্জ হয় বলেই সাবজেক্টটা আজ বেঁচে আছে। তো আজ আমাদের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে তোমরা নতুন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারো, এবং ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর যদি সাজেশন থাকে বা কোনো ডিসকাশনের প্রয়োজন হয় তো অবশ্যই আমার মেল আইডি দেওয়া আছে, এখানে মেল করবে। আজকের জন্য